প্রত্যেকটা অমাবস্যা, প্রত্যেকটা পূর্ণিমা একই মানুষের জন্য সমানভাবে কিন্তু ভালো বা খারাপ যায় না। আজকে যে ঘটনাটা বলবো সে ঘটনাটা সায়ন আমাকে পাঠায়। সায়নের বাড়ি মধ্য কলকাতায়। সায়ন বলে, দিদিভাই, আমি ছোটো ছোটা ওই কখনো কখনো বাংলা ফিল্ম জগতে ছোট ছোট রোল প্লে করি। আমার জীবনে সেরম কোনো চাপ নেই। আমার তখন বয়স মাত্র 19 বছর। সাথে পড়াশোনাও করি। যখন যখন যেখানে যেখানে আমাকে ডাকে আমি তখন যদি যেতে পারি চলে যাই। এতে আমার বাড়ির লোকেরও কোনো রকম কিন্তু তারা না করেন না, যে তাদের মতবিরোধ, কেন করছো, কেন করবে, কেন যাবে, পড়াশোনা করো, এরম কিছু না। তারা বলে পড়াশোনার সাথে সাথে অনেক কিছু করা যায় যদি তোমার চেষ্টা থাকে। আজকে একটা ঘটনা তোমাদের শোনাবো, যে ঘটনাটা শুনতে শুনতে না গভীরে কোথাও আমরা নিজেরাও সরাসরি ওই ঘটনার মধ্যে চলে যাব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে বলবো প্রত্যেক দিনের মতো তাড়াতাড়ি একটা করে লাইক করে দাও। যারা এখনও পর্যন্ত ভালোবেসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি করে নিও। আর অবশ্যই ঘটনাগুলো ভালো লাগলে কিন্তু বেশি বেশি করে কি করবে, শেয়ার করে দেবে। তাহলে চলো সায়নের ঘটনাটা বলি। সায়ন বলে, দিদিভাই, আমার যেখানে বাড়িটা ছিল ওখান থেকে আমাকে টালিগঞ্জ মেট্রো যেতে খুব একটা সময় লাগতো না। আর যেই কারণে আমার এই শুটিংয়ের কাজটা ঠিকঠাক চলতো। হ্যাঁ, তবে খুব একটা টাকা পেতাম এটাও বলবো না। একটা শখ ছিল ফিল্ম জগতে কাজ করব, ছোট পর্দায় হোক বড় পর্দায় আমার মুখটা দেখা যাবে, বাবা মা গর্বিত হবেন। রাস্তায় যখন বেরোবো কেউ না কেউ দেখে বলবে, এই তোকে দেখলাম ওই সিরিয়ালটা, এরকম একটা আবভাব যেটা সবারই হয়। সায়ন বলে, দিদি, এরকম করে পড়াশোনা, শুটিং, কখনো আবার ক্যাটারিংও করতাম। বাড়ির আশেপাশে যদি কোনো জায়গায় ক্যাটারিং চলতো বললে সেখানেও যেতাম। তাই এরকম করেই আমার জীবনটা কাটছিল। বলে রাখি, আমার বাড়িতে আমার মা বাবা, আমি, আমার কোনো ভাই বোন নেই অথবা দাদা দিদিও নেই। তো যেহেতুনিক আমি বন্ধু বান্ধবের সাথে এত মিলেমিশে থাকতাম, আমি খুব মিশুকে ছেলে ছিলাম, সেটা আমার মানে ফ্রেন্ড সার্কেলে সবাই বলতো। এটা আমার নিজের কথা না। তো ঘটনাটা এবার বলি কি ঘটে। 2023-এর কৌশিকী অমাবস্যার রাতে আমরা বন্ধুরা মিলে সবাই প্ল্যানিং করলাম তারাপীঠ ঘুরতে যাব। আগের দিন যাব, কৌশিকী অমাবস্যার দিন থাকবো, পরের দিন চলে আসব। আর না হলে সবাই বলছিল ওই সময় তারাপীঠে রুম পাওয়া যায় না, হোটেল পাওয়া যায় না, আর পাওয়া গেলেও প্রচুর প্রচুর টাকা চায়। এত টাকা আমরা কোথায় পাবো। হ্যাঁ, বলে রাখি, তার মধ্যে কতগুলো সময় আমরা কাজ করেছি, সেই কাজের টাকা আমরা গুছিয়ে 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 একটা জায়গায় রেখেছি। আর এখানে আমার বন্ধু বলতে আমার স্কুলের কোনো বন্ধু না, বা ক্যাটারিং করি তারাও না। এখানে হচ্ছে শুটিংয়ের ওখানে কিছু বন্ধুর সাথে বান্ধবীও আছে। আমরা টাকা জমিয়ে 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 রেখে আমরা 5 বন্ধু আমরা বললাম যে না, কোনো মেয়ে নেব না, কারণ বুঝতেই পারছো আমরা রুম ঠুম পাবো নাকি তারই ঠিক নেই। কৌশিকী অমাবস্যার আগে যাব, শুনেছি নাকি সপ্তাহখানিক 15 দিন আগে থেকেই হোটেল বুকিং হয়ে যায়। তো পাবো কি না, তার জন্য আমরা ভাবলাম যে না, কোনো মেয়ে বান্ধবী আমরা নেব না, 5টা বন্ধু যাব। কথা মতো কাজ। মাঝখানে একজন হট করে আমাকে বলল, সায়ন, বাড়ি থেকে মনে হচ্ছে আমাকে যেতে দেবে না। আমি বললাম, কেন রে? বলছে, না আসলে আমাদের বাড়িতে কালী পুজো হয় তো, তা মা বলছে না যেতে। তা আমি তখন বললাম, দেখ, এবার একজন না গেলে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু ওই যে টাকা পয়সা সব কিছু তো ওর সাথে আমরা ইনপুট করেছি, একটা হিসেব করেছি, তুই এত দিবি আমি এত দেবো। এবার হট করে মাঝখান থেকে যদি কেউ বলে আমি যাবো না, এন্ড অফ দ্য মোমেন্ট সব আমাদের হয়ে গেছে, তখন কীরকম রাগ হয়। তো আমরা সবাই না ওকে গালি গালাজ করতে শুরু করলাম। খুব রাগ হচ্ছে ওর উপরে, পারলে মানে ওকে চট থাপ্পড় মেরে দিই, এত রাগ হচ্ছে। তো যাই হোক, ও শেষমেশ পরে ওর বাড়ির লোককে জানিয়ে বুঝিয়ে ও কিন্তু যাওয়ার জন্য একদম রেডি হয়ে যায়, মানে যাবে ফুল অ্যান্ড ফাইনাল। ভালো কথা, মনে খুব আনন্দ। এর মাঝখানে যত ওই কৌশিকী অমাবস্যা আসছে তার মাঝখানে আমাদের শুধু প্ল্যান চেঞ্জ হচ্ছে। কেউ বলছে চলে অমাবস্যার দিন যাই, মানে কৌশিকী অমাবস্যা যেদিন
সেই দিন আমি বললাম সেদিন তুই ট্রেনও পাবি না, ওরকম করে যাওয়া যাবে না। আর এটা আমাদের ফার্স্ট টাইম, আমাদের শ্যুটিংয়ের ওখান থেকে আমরা যাচ্ছি বন্ধুরা মিলে নিজেরা, এটা আমাদের ফার্স্ট টাইম। এর আগে আমরা কোনো জায়গায় যাইনি, এমনকি চিড়িয়াখানাও যাইনি কেউ, তার মধ্যে তারাপীঠ, সে অনেকটা দূর। যাই হোক, মায়ের ইচ্ছে ছিল আমরা ঠিক কৌশিকী অমাবস্যার একদিন আগে আমরা ট্রেনের টিকিটটা পাই। এবার আমরা কনফার্ম হয়নি টিকিট, তা আমরা বললাম ছেলে মানুষ, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যাব, কী আছে, বসতেই হবে, বসে যেতে হবে তো কোনো মানে নেই, দাঁড়িয়ে দাঁড়িয়েই যাব, ভালো কথা। আমরা রওনা দিলাম মা তারার নাম নিয়ে তারাপীঠ। আমরা রামপুরহাট স্টেশনে পৌঁছলাম। সেই যে কি আনন্দ মনে, মানে বলে বোঝাতে পারবো না। বাড়ি থেকে প্রথম, তাও নিজেদের টাকা সেভিং করে আমরা ঘুরতে গেছি, তাও কোথায়, মায়ের কাছে, তারাপীঠ। রামপুরহাট নেবে আমরা একটা অটো বুক করলাম। সে প্রচুর হাই রেট, কিন্তু জানি না মা আমাদের সহায় ছিলেন, মা চাইছিলেন তোরা আয় তোরা আয়, হয়তো তার জন্যই হবে। আমরা কিন্তু একটা অটো পাই। কাকাটা খুব ভালো, মানে সে বলতে পারবো না, মনে হচ্ছে মা তারাই তাকে পাঠিয়ে দিয়েছে। কারণ আমরা চিন্তা করছি আমাদের বাজেটের বাইরে হয়ে যাচ্ছে, আমরা তো কোনোদিন যাইনি, একটা হিসাব করে টাকা নিয়ে গেছি, আমরা জানি না, তো জানি না হয়তো মা তারাই পাঠিয়ে দিয়েছেন, মানে আমাদের ওই সময় দাঁড়িয়ে এটাই মনে হচ্ছে। তো ওই কাকা এত ভালো, উনি বলল যে চল তোরা যাবি, চলে আয়, গাড়িতে চলে আয়। বাচ্চা বাচ্চা, আমাদের বয়স 17, 18, 19, 19-এর ওপরে কেউ ছিল না। সায়নেরই বয়স 19+, মানে 19 বছর, তখন 2-3 মাস হবে। আর মোটামুটি ওই 19-এর মধ্যে, আর 17, 18, তো 19, মানে সায়নই বলতে গেলে 19 বছর বয়স, মানে ও একটু সিনিয়র। তো সেই কাকা বললো ওট ওট, তা নিয়ে গল্প করতে করতে কাকা বললো চল, আমি তো বাড়ি যাচ্ছি, সারাদিন অনেক খেটেছি, 2 দিন ধরে প্রচুর, মানে দর্শনার্থী এসছে মায়ের কাছে, প্রচুর ভাড়া খেটেছি, চল তোদেরকে নিয়ে যাই। খুব ভালো আনন্দে হাসতে হাসতে, সেই মানে একটা বলে বোঝাতে পারবো না, মানে এরকম তো হয় না, এগুলো হওয়ার না, আমাদের সাথে হচ্ছে, সব ভালো। তা আমরা তারাপীঠ গিয়ে পৌঁছলাম। তারাপীঠে গেলাম, আমরা গিয়ে ভাগীরথী নদীর ওপর যে পোলটা, পোলে আমাদের ওখানে গাড়ি দাঁড় করালো, বললো এবার এখান থেকে তোরা নেবে যা। তখন আমরা ওই কাকাকে বললাম, কাকা কাকা আপনি আমাদের অনেক উপকার করেছেন, আপনার উপকার আমরা ভুলতেই পারবো না, আপনার উপকার আমরা কেউ ভুলতে পারবো না। কাকা অসংখ্য ধন্যবাদ কাকা, তারাপীঠে তুমি আমাদের এনে দিলে, তাও কি মানে বলতে পারবো না, 100 টাকা নিয়েছিল, যেখানে 350 টাকা ভাড়া। আমরা অন্য গাড়িতে যখন জিজ্ঞেস করছিলাম রিজার্ভ করে 350 টাকা নেবে 5 জনের কাছ দিয়ে, সেখানে 100 টাকায় ওই কাকা আমাদের ছেড়ে দেয়। আমাদের বাজেট যেটা ছিল ওখান থেকে আমাদের 250 টাকা সেভ হলো। কি যে খুশি আমরা, মানে বলে বোঝাতে পারবো না, খুব খুব আনন্দ। নামলাম, এবার কাকা যখন তার ওই অটো ঘোরাচ্ছে, তখন ওই কাকাকেই আমরা ছুটে গিয়ে দাঁড় করাই, কাকা 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 একটু দাঁড়াও। কাকা বললো কি হয়েছে? বললাম কাকা এখানে কম দামের হোটেল রুম কোথায় পাওয়া যাবে কাকা, আমরা তো এর আগে কোনোদিন আসিনি, এই প্রথম আসছি। তখন বলছে আচ্ছা দাঁড়া তোরা এদিকে আয়। আর একটু এগিয়ে নিয়ে গিয়ে, আমি এখানে লোকেশন কিছু বলবো না, আর একটু এগিয়ে নিয়ে গিয়ে একটা জায়গায় আমাদের গলি দেখায়, বললে এই গলিতে চলে যা, এই গলিতে যা, আমার নাম করবি। কাকা ওনার নামটা বলে, বলছে আমার নাম করবি, আমার নাম করে বলবি যে আমি ওনার বাড়ির পাশে একটা সময় থাকতাম, আমি আত্মীয় হই ওনার। মানে সায়নকে এটা বলে, সায়ন তো সিনিয়র, সায়নকে বলে তুই এই কথা বলবি। খুব ভালো কথা। তো সায়ন তখন বলছে যে কাকাকে, কাকা অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মানে সে বলে বোঝানোর মতো না, তাদের এত আনন্দ হয়েছে। তো তারা তখন ওখান থেকে সোজা হাঁটতে হাঁটতে ওই গলির ভেতর যায়। এবার কাকা যে নাম বলেছে, ওরা গেছে প্রথম একটা হোটেলে গিয়ে, তখন বলছে কি হয়েছে, তখন বলছে আমাদের এরকম হোটেল লাগবে। বলছে রুম তো নেই, কৌশিকী অমাবস্যা কালকে, আজকে কি হোটেল পাওয়া যায়? হোটেল তো হবে না, তোমরা বাড়ি ফিরে যাও। দেখো ভালো কথা শোনো, একটা বয়োজ্যেষ্ঠ লোক হোটেলের বাইরে দাঁড়িয়েছিল, উনি বলছে আমি হোটেলের ম্যানেজার, হোটেল সব বুক তারাপীঠে। আর বাস্তব, পাওয়া তো যায় না হোটেল। তো সত্যি কথা বলতে
ওদের মন খুব খারাপ হয়ে যায় যে হোটেল পেলাম না, কি করব। ওরা ওই মায়ের মন্দিরের দিকে আসছে হাঁটতে হাঁটতে। ওরা তো ওই দিকটা চলে গেছিলো, ওই ভাগীরথী যে সেতু আছে ওর উপর দিয়ে ওরা হেঁটে মন্দিরের দিকে আসছে। ওখানে না দেখবে অনেক বোকার আছে, যেরকম তোমরা দীঘা যাবে, পুরী যাবে, যেরকম বোকার থাকে না, হঠাৎ ঘরে ঘর লাগবে, সেরকম অনেক বোকার আছে। তো সেই রকমই একজন লোক, মানে ওই গেরুয়া রঙের একটা জড়ানো কাপড় পরা একটা লোক আসে, এসে হঠাৎ করে ওদেরকে দাঁড় করায়, বাবুরা দাঁড়াও দাঁড়াও। তো ওরা না থমকে দাঁড়িয়ে পড়ে, কি ব্যাপার, ওদের মনে একটাই আশা যদি ঘর পাই। তখন বলছে যে বাবা তোরা এসছিস, কবে এসেছিস তারাপীঠে, মায়ের কাছে বল। ওখানে গেলে এরকম অনেকের সাথে দেখা হয়, খুব ভালো কথা বলে ওনারা। তখন সায়নের যারা আরও 4জন বন্ধু ছিল বলছে বাবা আমরা আজকেই এসছি, জীবনে প্রথমবার বাড়ি থেকে পারমিশন নিয়ে বেরিয়েছি মায়ের মন্দিরে এসছি, আমরা একটা কাজ করছি, জীবনে প্রতিষ্ঠিতা হব, বড় হব, তাই ভেবেছিলাম মায়ের আশীর্বাদ নিয়েই শুরু করব। তো কি করব, আমরা না হোটেল পাচ্ছি না। বলছে হোটেল পাচ্ছিস না, আমি যদি তোদের একটা জায়গায় নিয়ে যাই তোরা থাকবি? তখন বলছে হ্যাঁ কেন থাকবো না, আমরা তো হোটেল খুঁজছি। বাবা চলেন না বাবা, খুব উপকার হয়। তখন সায়ন আর 4 বন্ধুকে নিয়ে ওই যে সাধু বাবা উনি নিয়ে যায় একটা, মানে সেই পুরনো মন্দিরের অনেকটা পেছনে একটা বাজারের ওইদিকে পুরনো দোতলা একটা হোটেল। মনে হয় না ওখানে কোনো লোকের যাতায়াত আছে, মানে রাস্তা দিয়ে লোক যায়, মনে হয় না ওই হোটেলে কেউ থাকে, বসবাস করে, মানে কোনো দর্শনার্থী এসে থাকে বলে তো মনে হয় না। আর যারা নেশা টেশা করে বুঝতেই পারছো, তারাপীঠে তো মানুষ যারা ঘুরতে যায়, মায়ের কাছে যায় পুজো দিতে, তারাও নেশা করে। আর ওখানে রাতের বেলা তো এমনি যারা থাকেন সাধু সন্ত, তারাও নেশার করেই থাকেন, হয়তো তাদের আশ্রয় কেন্দ্র ওটা। তো সায়নের না ছিল জিনিসটা পছন্দ হয়নি। এবার সায়নের সাথে যে 4 বন্ধু ছিল ওরা তখন বলছে দেখ একটা কথা বলি সায়ন, রাগারাগি করিস না ভাই, কোনো জায়গায় আমরা কিন্তু কোনোভাবে হোটেল পাচ্ছি না, রুম পাচ্ছি না, যদি পারি একটা রাতের ব্যাপার, তো তাহলে কালকে পুজো দিয়ে বেরিয়ে যাব, কালকেই পুজো দিয়ে চলে যাবো, কাল তো কৌশিকী অমাবস্যা, চল না রাত তো করে একটু খাবো আর শোবো, শরীর আর দিচ্ছে না ভাই। তখন বলছে ঠিক আছে। সেই দিয়ালগুলো না কালো ছোপ 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 ছোপ, জঙ্গল হয়ে গেছে, এমন কি যে রুম দিয়েছে রুমের ভিতরেও গাছগাছালি হয়ে গেছে, মানে বিছানা বলতে একটা শুধু চৌকি, না চৌকির উপর কোনো রকম কিছু পাতা আছে না, কিচ্ছু না। যাই হোক তখন সায়ন ওরকম করেই থাকবে। এবার বন্ধুরা ধরেছে রাতের বেলা, বলছে চল তারাপীঠে এসছি, আমরা সবাই একটু মায়ের চন্দ্রমৃত্যু খাবো না, মানে একটু ড্রিঙ্ক করবে। তো সায়ন সত্যি কথা বলতে ওইসবের পক্ষপাতী না, ও পুজো দিতে গেছে, খুব সিরিয়াস ছেলে। সায়ন তখন বলছে দেখ ভাই, খাবার হলে কলকাতায় গিয়ে খাবি, এমনি এখানটা আমার অদ্ভুত লাগছে, তার মধ্যে এই হোটেল না বাড়ি, না পোড়া বাড়ি, না ভুতুরে বাড়ি জানি না, মানে সত্যি ভয় লাগছে। তো বলছে যে মায়ের এখানে এসে, ওদের বন্ধুরা বলছে সায়নের মায়ের এখানে এসে তুই বলছিস যে ভূতের বাড়ি, পোড়া বাড়ি, এটা কখনো হতে পারে? ছি ছি সায়ন, তুই কি মানুষ না অন্য কিছু? এখানে মা থাকেন, হ্যাঁ এখানে মা থাকেন, তারা মায়ের জায়গায় তুই বলছিস ভূতের জায়গা। নিজেদের মধ্যে না একটা ঝগড়া হবার না, নিজেদের মধ্যে একটা ঝগড়া হলো, নিজেদের মধ্যে নিজেরা মুখ ফুলিয়ে বসে আছে। যাই হোক এবার বন্ধুরা সবাই বললো চল চল রাতের বেলা তো কিছু খেতে হবে চ। এবার ওরা সব খাবার খেতে যায়, সায়নও তখন অনেকটা ঠিক হয়ে গেছে। ওরা খাবার টাবার খেয়ে আসে যখন, তখন 11টা বাজে। সায়নের হঠাৎ করে মাথায় ভূত চাপলো, আমি ঘুমাবো না, আমি বাড়ি কালকে চলে যাব পুজো দিয়ে, পুজোটা আমি ভোরবেলা লাইন দেবো, পুজো দিয়ে আমি বাড়ি যাব, আমি কোনো মতে মানে কালকে থাকবো না, আজকে রাতে ঘুমাবো না, আমি শ্মশানে ঘুরবো। এবার 4টে বন্ধু বলছে আমরা যাব না, কারণ কালকে কৌশিকী অমাবস্যা, জমঝম করছে লোক, ভয় লাগছে, চারিপাশে লোক।
শ্মশানে ঢোকার মতো মানে কোনো জায়গা নেই, মাটিতে পা রাখার মতো এত লোক সমাগম চলছে। যাই হোক, সায়ন তো মানার ছেলে না। সায়নই যেইটুনি তারাপীঠ যাবে কথাটা তুলেছে, ও একটা তখন সব থেকে বড় সিনিয়র, ওর তো একটা আছে, ও তখন বলছে না আমি তো যাবই। যাই হোক, ওরা খাওয়া দাওয়া করে তখন সবাই বলল সায়ন দেখ একসাথে এসছি, প্রথমে ওকে বোঝায় না যাওয়ার জন্য, যদি কিছু হয় ভাই বাড়ির লোকরা সবাই সব কিছু জানে, দেখ সবাই ফেঁসে যাব ভাই, ওর থেকে ভালো তুই যখন যাবি তো একা যাস না ভাই, চল তোর সাথে আমরাও যাব। সায়ন তখন হেসে বললে এই না হলে দোস্ত, চল সবাই মিলে যাব। ওরা রাত প্রায় 12:30 পৌনে 1টার সময় শ্মশানের উদ্দেশ্যে বেরোয়, 5 জনই। হোটেলে তালা টালা কিছু নেই, ওরা যারা যারা ব্যাগ নিয়ে গেছিলো ব্যাগের মধ্যে যা যা ছিল ওরকম ব্যাগ নিয়ে, ব্যাগের মধ্যে জামা কাপড় নিয়ে ওরকম বেরিয়ে যায়, ওরকমই বেরিয়ে যায়। এবার ওরা যখন ওখানে যায়, ওরা শ্মশানে দেখছে নানা রকম ক্রিয়া হচ্ছে, মানে কারোর সাথে না কথা বলতে পারছে না, সবাই সবার মতো মন্ত্র পাঠ করছে, অনেকে আছে অনেক, এমনকি পর্যটকও রয়েছে যারা শ্মশানে ক্রিয়া করছে ওখানে সাধু বাবাদের সাথে। সব দেখার পর ওর মনে হয় যে না বাড়িতে যাই, মানে রুমে চলে যাই। তখন বন্ধুদের বলে যে কিছুক্ষণ থাকার পরেই ওর মন চায় রুমে আসার জন্য, বলছে না রুমে যাব ভালো লাগছে না, গিয়ে শোবো। রুমে এসে শুয়ে ঘুমিয়ে পড়ে। সায়নের কিন্তু অ্যাকচুয়ালি ঘুম নেই, কারণ সায়ন ওখানে গিয়ে ওর ভালো লাগছে না, ওই মানে যেখানে আছে ওর জন্য ওর ভালো লাগছে না। সায়ন ভাবছে আমি যতক্ষণ পুজোটা দেব, ভোরে ভোরে পুজো দিয়ে আমি বেরিয়ে চলে যাব। ওরা ভেবেছে যে এখন প্রায় ধরে নাও 1:30 বাজে, 3টে 3:30-এর মধ্যে মন্দির তো কাছেই, গায়ে জল ঢালবে, ওই ড্রেস পরবে, কাঁচা একটা করে ড্রেস পরে একদম পুজো দিয়ে ওখান থেকে ওরা রামপুরহাট স্টেশন আসবে, ওখান থেকে বাড়ি রিটার্ন করবে, সেইটা ভেবে নিয়েছে। নিয়ে রাতের বেলা সবাই ঘুমাচ্ছে অগরে, সারাদিন তো ঘুম নেই, এইদিক ওইদিক করেছে, হই হই করেছে, ঘুম নেই, সবাই ঘুমাচ্ছে, কিন্তু সায়ন জেগে রয়েছে। ও কিন্তু ওদের সাথে শুয়ে পড়েছে কিন্তু ঘুমটা নেই। সায়ন কিন্তু রাতের বেলা না ঘুমিয়ে, সব বন্ধুরা ঘুমাচ্ছে নিজেদের মতো করে আনন্দে, সায়ন কিন্তু চুপচাপ জেগে আছে। কারণ সায়নের সন্দেহটা সন্ধেবেলা থেকেই হয়েছিল। সায়ন সন্ধেবেলাতেই ওদের দোতলায় যেই রুমটা দেয়, রুম তো বলা যায় না, পোড়া একটা ঘর যেখানে ছিল সায়ন সেখানে একটা শ্যাডো দেখেছিল। ও দেখেছিল, কাউকে বলেনি, কারণ উপায় নেই, বলে তো কোনো লাভ নেই। সায়ন যেহেতু দায়িত্ব নিয়ে 4 বন্ধুকে নিয়ে এসছে, সায়ন কোনো কথা কাউকে না বলে রাতের বেলা জেগে থাকে। সায়ন এই কারণেই কিন্তু সারা রাত বলেছিল আমি ঘুমাবো না, আমি শ্মশানে ঘুরবো, জানে বন্ধুরা সাথে থাকবে, কিন্তু মাঝখান দিয়ে কোনো বন্ধু সাথে ঘুরতে চায়নি, তবুও গেছিল। কিন্তু সায়ন বুঝতে পারে যে আমার বন্ধুরা বড় ক্লান্ত, ওরা পারছে না, ওদের শরীর দিচ্ছে না। সায়ন কিন্তু তখন সোজা ওদেরকে ওই পোড়া হোটেল রুমে নিয়ে চলে আসে। সায়ন কিন্তু কিছুই জানে না। সায়ন আমাকে যখন এই ঘটনাটা বলছে, এরকমভাবে এখনো ঘটনাটার একটা মোড় আসবে, যেখান থেকে তোমরা বুঝতে পারবে দর্শক বন্ধুরা অ্যাকচুয়ালি বিষয়টা কি হয়েছিল। সায়ন যখন জেগে থাকে, তখন ঠিক সায়নের মায়ের মতো বয়সী একজন মহিলা, চুল ছাড়া, মাথার কপালে একটা বড় লাল টিপ, একটা জিন্নে জড়া একটা ছাপা শাড়ি পরা সেই মহিলা এসে ওদের মানে যেখানে ছিল ওরা 5 বন্ধু, ওই রুমের দরজাটায় নক করে, জোরে জোরে, মানে জোরে জোরে ধাক্কাচ্ছে। তখন সায়নের যে বন্ধু ছিল সবাই ঘুমাচ্ছে, সায়ন উঠে এসে দরজা খোলে। কেন, লোকে লোক চারপাশে, তো তখন ভয় পাওয়ার মতো ওরম কিছু নেই, কিন্তু সায়নের খুব সাহস। সায়ন ওই শ্যাডো দেখার পরেও রাতের বেলা কাউকে না ডেকে ও একা দরজা খোলে। যখন দরজাটা খোলে তখন দেখে ওই মহিলা সায়নের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে, তার হাতে একটা কিছু আছে। সায়ন তাকে সেই রুমের ভিতর থেকে দাঁড়িয়ে বলে, কে আপনি, এত রাতে ডাকছেন? তখন সে যে মহিলা আসেন
বড় কপালে টিপ পরা, নোংরা শাড়ি পরা, চুল ছাড়া, জিন্নে জড়া, একদম মানে নোংরা, যাকে বলা যায় রাস্তায় যারা বসে মানে লোকের কাছ থেকে টাকা পয়সা চায়, ঠিক ওরকম তার চেহারার বর্ণনা। তখন সে বলে, পুজো দিতে যাবি না তোরা? যা, মন্দির তো খুলে যাবে একটু পরে। বলেই না সে সিঁড়ি দিয়ে 2-3টে সিঁড়ি নেবে, মানে ওখান থেকে পুরো গায়েব হয়ে যায়, নেই। সায়ন কিন্তু মুখ বাড়িয়ে দেখে, কারণ দেখে এই কারণে, মহিলাটার সাথে না কোনো পরিচয় হয়েছে, না মহিলাটার সাথে কথা হয়েছে, জানা নেই, শোনা নেই। আমরা এখানে রয়েছি, মহিলাটি কে? আমাদের এসে পুজো দেওয়ার কথা বলে চলে গেল। আমি তো জেগেই রয়েছি, তবে আমি জানি না যে কৌশিকী অমাবস্যায় কখন পুজো হবে, কী হবে, অন্যদিনের মতো না কি, আমি তো কিছু জানি না। যাই হোক, আমাকে এই কথা বলে চলে গেল। তখন ও কৌতূহলবশত রুম থেকে, ওই রুমটা থেকে বেরিয়েই ওখানে দাঁড়িয়ে, ও দোতলায় ছিল, ওখান থেকে সিঁড়ির দিকে তাকায়, দেখে মহিলাটি নেই। মহিলাটি নেই। তখন বলল, কি হলো, কোথায় গেল? লাইট কিন্তু জ্বলছে, সিঁড়ির ওখানে লাইট জ্বলছে, কিন্তু মহিলাটি নেই। সাথে সাথে না মানে ও ছুটে যায়, বন্ধুদেরকে গিয়ে ডাকে, এই এই ওঠ 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 ওঠ, চল পুজো দিতে যাবো, ওঠ। সবাই তখন উঠে, শরীর তো কারো দিচ্ছে না, যা উঠে একে স্নান টান করে। সায়ন কিন্তু কাউকে কিচ্ছু বলেনি। ওরা ওই রুম থেকে যে যার মতো বেরিয়ে যায়, সব ব্যাগ ট্যাগ নিয়ে, পুজো দিয়ে সোজা বাড়ি, কলকাতা ফিরবে ওরা। পুজো দেয়, লাইন দেয়, একদম অন্ধকার মধ্যরাতে ওরা লাইন দেয়, মন্দিরে পুজো দেয়। পুজো টুজো দিয়ে ওরা ঠিক সময় মতো, ট্রেনের সময় মতো কিন্তু ওদের পুজো হয়ে যায়, মানে সবই মায়ের ইচ্ছা, পুজো হয়ে যায়। সায়ন বলে, দিদি আমি ট্রেনে উঠে খুব বিধ্বস্ত, একদম শরীর দিচ্ছে না, শরীর ব্যথা করছে, অতক্ষণ কিছু হয়নি। ট্রেনে ওঠার পর আমি একদম মানে নেতিয়ে পড়েছি। আমার আর শরীর, কোনো কথা আমার সাথে, মানে আমি কারোর সাথে কথা বলতে পারছি না। তো সবাই তখন সায়নকে বলছে, কি রে সায়ন, তুই ভালো আছিস, কি হয়েছে? তখন সায়ন বলছে, জানিস কালকে রাতের বেলা একজন মহিলা এসেছিল। রাতের বেলা বলতে যখন তোরা ঘুমাচ্ছিলিস, আমি তো ঘুমাইনি। তখন একজন মহিলা এসে আমাকে ডেকে দেয়, জানিস? আচ্ছা মহিলাটি কে ছিল বলতো? তখন ওরা বলছে, ওটা তারা মা ছিল। তারা মার তো অনেক মহিমা আছে, অনেক মহিমা আছে, তারা মাই ছিল। তখন সায়ন বলছে, আমি সন্ধ্যাবেলা একটা শ্যাডো দেখেছিলাম, তাহলে কি ওটা মায়েরই ছিল? তখন বলছে, সেটা কি করে বলবো, তুই তো আমাদেরকে বলিসনি কিছু। যাই হোক, ওরা বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে আসার পর ওই যে বাবা আর যে ড্রাইভার টোটোর ছিল, মানে সরি অটোর, ওদের না ফোন নাম্বার নিয়েছিল, ফোন করে। তখন ওই যিনি অটোওয়ালা ছিল ওনাকেও ফোন করে করে কথা বলে, বললে আবার যখন আসবি, পুজো পার্বণ থাকবে না এরকম সময় আয়, শীতের সময় আয়, আমি তোদের ঘোরাবো, আয়। বললো ঠিক আছে, একটা ভালো সম্পর্ক হয়ে গেছে, এখনও ভাইয়ের কাছে নাম্বার আছে, কথা হয়। সায়ন বলে, যখন ওই সাধু বাবাকে ফোন করি, সাধু বাবা তখন বলল, হ্যাঁ রে, কি বাবা বল, কবে আসছিস, আসবি নাকি? তখন বলল, বাবা প্রণাম। বাবা, যখন আপনি ওই হোটেলটা দিয়েছিলেন, আপনাকে কি বলবো, সেদিন তো আমরা থাকতেই পারতাম না, ওইটুকুনি রাতের জন্য, স্নান করার জন্য খারাপ ছিল, মানে রং ছং করা নেই, বুঝতেই তো পারছেন, আমরা ইয়াং ছেলে, খারাপ লাগছিল, পছন্দ হচ্ছিল না, কিন্তু আপনি আমাদের দিয়েছিলেন বলে আশ্রয় পেয়েছিলাম। একটা ঘটনা ঘটেছিল। তখন বলছে, কি ঘটনা বল, বলে খুব হাসছে সেই বাবা। তখন বলছে, জানিস তো, অনেক ঘটনাই আমাকে অনেকে বলে, আমার এখানে অনেক অলৌকিক ঘটনা ঘটে, তোদের সাথে কি ঘটেছে বল। তখন বলছে, বাবা এরকম এরকম ব্যাপার, রাতের যে ঘটনাটা, মহিলা ডাকার, তারপরে যেটা মানে বিকেলবেলা সন্ধ্যার সময় সায়ন ডেকেছিল। তখন বলল, তুই কি কালীমার দোরধরা ছেলে? তখন বলছে, আমি তো জানি না বাবা, এটা কি হয়। বলছে, মাকে জিজ্ঞেস কর। তো সায়ন বাড়িতেই ছিল, তার মাকে তখন জিজ্ঞেস করে। তখন তার মা বলছে, হ্যাঁ, নাহলে আমি তোকে যেতে দিতাম, তো তো মায়েরই সন্তান, ওই জন্যই তো তোকে আমি এত দূর পাঠিয়েছি, নাহলে কোনোদিন কলকাতার মধ্যে তোকে চিড়িয়াখানায় আমি যেতে দিইনি, সায়েন্স সিটি যেতে দিইনি, একা তারাপীঠ যেতে দিলাম, তুই তো দৌড় ধরাই ওর জন্য। তখন ওই বাবা বলছে, কিরে মা কি বললো? বলছে, হ্যাঁ বাবা, আমি ওই মায়েরই দৌড় ধরা,
বলছে হ্যাঁ জানি তো, ওই জন্যই তো তোর উপর মায়ের কৃপা দৃষ্টি আছে, জীবনে অনেক উন্নতি করবি, আসিস আবার দেখা হবে। সায়ন কিন্তু পরে গেছিল, সেই সন্ন্যাসী যে বাবা তার সাথে কিন্তু দেখা হয়নি। সায়ন তার বাবা মায়ের সাথে গিয়েছিল, এই ঘটনাটা বলার পর তার বাবা মা উৎসাহ করে ছেলেকে নিয়ে গিয়েছিল, কিন্তু সেই বাবার সাথে দেখা হয়নি। এই ছিল ঘটনা। ঘটনাটা কেমন তোমরাই বলবে, ঘটনাটা ভৌতিক না ঘটনাটা কোনো দৈবিক, সেটা আমি কমেন্টে শুনবো। চলো তোমাদের কমেন্টে নামগুলো বলি, ঘটনাটা শেষ করব। চলো প্রথম আমাদের কমেন্ট কে করেছো দেখি। প্রথম কমেন্ট করেছো সন্তোর দুনিয়া সাগর ফুটবল, বলেছো দিদি তুমি ভালো আছো তো? আমি ভালো আছি দিদি, আমার নামটা নিয়ে নিলাম কিন্তু সাগর। তারপর সৌমিক সরকার বলেছেন শরীর খুব খারাপ, জ্বর, অবশ্যই ডাক্তার দেখাবেন, মেডিসিন নেন, ঠিক হয়ে যাবেন, এখন বৃষ্টির জল মাথায় পড়লে এটা হচ্ছে। তারপরে কিষাণু পাল কমেন্ট করেছো। তারপরে মধুমিতা রয় কর্মকার, সিরাজুল মল্লিক, অদিতি বড়াই, তারপরে কমেন্ট করেছো প্রদীপ দাস, শুভঙ্কর ঘোড়ই, রূপা ব্যানার্জি, কাজল সাহা, অনিমেষ বাল কমেন্ট করেছো, সুমনা ভট্টাচারিয়া, নিবেদিতা মল্লিক, রাজীব জাসওয়াল কমেন্ট করেছো। তারপর আয়ান হালদার কমেন্ট করেছো। তারপর পিন্টু ঘোষ, চৈতালি রয়, চন্দনা মণ্ডল, সুমন কান্তি মান্না, অজয় শঙ্কর মণ্ডল, ঝুমা চ্যাটার্জি, বাংলাদেশ থেকে আমাদের আব্দুল হক ভাই, দীপক হালদার, সুজাতা দাস দিদিভাই, তারপরে আমাদের বাংলাদেশ থেকে মিম কমেন্ট করেছো, ডালি দেবনাথ দিদিভাই, সৈনী মিষ্টি বোন, ছোট্ট বোন সৈনী রয়, তারপরে রুচিরা হালদার, সুনিতা চন্দ্র, কোয়েল দাশগুপ্তা, তারপর কমেন্ট করেছো আর্ট পাঠশিলা থেকে কাজল সাহা, সোমা দাস পরিবার থেকে রাজশ্রী পাল, তারপর কৃষ্ণা ধারা, বরুণ মজুমদার, কিষাণু মান্না, মৌয়া পল, তারপরে আমাদের পিয়ালি ভারদ্বাজ অনেকদিন পর কমেন্ট করেছো, ফিরোজ খান, তারপরে মধুমিতা ভৌমিক, খুব খুব ভালো লাগলো। আমি কিন্তু মধুমিতা দিদিভাইয়ের কমেন্টটা পড়বো। আজকে একটি অন্যরকম ইউনিক ঘটনা শুনলাম, শোনাবোন, এইসব ঘটনা যাদের জীবনে ঘটে ওরাই বোঝে। খুব ভালো লাগলো। সোনু ডগি কেমন আছে জানিও। অনেক দিন ও আর প্রিন্সের আপডেট পাচ্ছি না। প্রিন্স ভালো আছে, কাজ নিয়ে ব্যস্ত আছে, ও আসবে তোমাদের সামনে। গুড নাইট, সবাই খুব ভালো থেকো, বড় মায়ের আশীর্বাদ সব্বার পরিবারের উপর থাক। এখনের মতো আসবো, আগামীকাল শোনা কথায় ঘটনা আসবে জানিয়ে রাখলাম। আর এখনের মতো শুভরাত্রি।